উত্তরে প্লাবন পরিস্থিতির উন্নতি হলেও কয়েক জেলায় বেড়েছে নদী ভাঙন। শরীয়তপুরের জিয়াজিরায় বাঁধের কাজ শেষ না হওয়ায় উৎকণ্ঠায় পদ্মাপাড়ের মানুষ। বৃষ্টিতে দাঁড়ায় নেমা জায়গা বর্ষা এসে বললো এ তো কোনো বেরিবারদের কোনো শুনি না। দ্রুতভাবে যদি কাজটা শেষ করতো, ভালো করে টিকসই বাদ দিত, তাহলে আমাদের জন্য আর কি ভালো হইতো। ফরিদপুরের ভাঙায় সংঘর্ষে নিহত সুমনের বাড়িতে মাতম। হত্যার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ। বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। শহরের তুলনায় গ্রামাঞ্চলে ভোগান্তি বেশি। বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোমতো পড়াশোনা করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় আছে। আসর পড়তে গেলে বিদ্যুৎ নাই, মাগরিব পড়তে গেলে বিদ্যুৎ নাই, রাতের বেলা সালফাল এবং বৃদ্ধ মানুষের খুব সমস্যা। সাতক্ষীরা সদরে বৃক্ষরোপণ কর্মসূচির বরাদ্দ নিয়ে ৯-৬ মাসের খুঁটি ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উপকারভোগীদের। 5টা চারা পেয়েছি, 5টি বাঁশ আর সারেক। 40 থেকে 50 টাকা হাইস কিনা পড়ে আস্ত বাঁশ। আর এই বাঁশটা আপনি যে বাঁশটা পিসটা দিয়েছেন এর দাম ওই অনুযায়ী হিসাব করলে 15 টাকা পিস পড়ে। পিরোজপুর পৌরসভায় দখল দূষণে অস্তিত্ব সংকটে বেশিরভাগ খাল। বছরের পর বছর ধরে বেদখল হতে থাকলেও নজর নেই প্রশাসনের। অধিকাংশ খালি দেখা যায় যে জমি দখলদাররা এটা দখল করে নিয়ে গেছে। আশেপাশে বেশিরভাগই খাল ভরাট করার কারণে এখান থেকে পানি চলাচল করে না। পৌরসভা দিয়ে আমাদের ময়লা নেওয়ার মতো কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখি না। বিরতিহীন সংবাদ সেরা দেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। উজানের ঢল আর বৃষ্টি কমে আসছে। উত্তরের নদ নদীর পানি কমছে। কুড়িগ্রামে দুধকুমার নদের পানিতে প্লাবিত বেশিরভাগ এলাকা থেকে বানের জল নেমেছে। তবে 7টি উপজেলা নিম্নাঞ্চলের কিছু এলাকা এখনো পানিতে তলিয়ে আছে। ডুবেছে প্রায় 500 হেক্টর জমির ফসল। জেলায় নদ নদীর পানি কমলেও স্বল্পমেয়াদী বন্যার সতর্কতা জারি রেখেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা সহ কয়েকটি জেলায় নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে কুড়িগ্রামের 16টি নদ নদীর মধ্যে তিস্তা, ধরলা, দুধকুমার, গঙ্গাধর, জিঞ্জিরাম, ব্রহ্মপুত্র নদের 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে 30টি পয়েন্টে কাজ চলমান। এই শহরের মধ্যে আরো 1-150 বাড়ি ছিল, এই 1-150 বাড়ি চলে গেছে। ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে, তারপরে এই পর্যন্ত কোনো কাজ হইতেছে না। ভাঙি গেল আবার এই লোকে দিয়ে সরে নিয়েছি, তাছাড়া তো উপায় নেই। বাড়িঘর দেখতে বাড়ানো যায় না, বাজার করে যাওয়া যায় না, বুঝেন নাই। পরিবার নিয়ে অনেক সমস্যাতে আছে। আমি 80,000 টাকা এনজিও থেকে লোন উলাইয়া এই পটল ক্ষেত করছি, শশা করছি এবং পাট ক্ষেতও করছি। এখন বন্যা আসিয়ে সব চলে গেল। এ বিষয়ে আরো জানতে আমরা কুড়িগ্রামে যাচ্ছি। সহকর্মী নাজমুল হোসেন অপেক্ষা করছে। নাজমুল, যেমনটি জানাচ্ছিলাম যে প্লাবন পরিস্থিতির তো উন্নতি হয়েছে, কিন্তু যে 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে সে সম্পর্কে আসলে পানি উন্নয়ন বোর্ড কি বলছে, একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি, আপনি যেমনটি দেখছিলেন প্রতিবেদনে যে আসলে বন্যার পানি কমে গেলেও দুর্ভোগ কিন্তু এখন পর্যন্ত কমেনি। উল্টা আরও পানি কমার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে নদী ভাঙ্গন, যে আমাদের প্রধান 6টি নদী রয়েছে সেই নদী ভাঙ্গনটা তীব্র আকার হয়েছে সেসব এলাকায়। আপনি দেখতেই পাচ্ছেন নদী ভাঙ্গনের যে চিত্রটা, এখানকার মানুষের যে সর্বস্বটা হারিয়ে এখন নিঃস্ব হয়ে যাচ্ছে। এটা আমরা কিছুদিন আগেও একটা প্রতিবেদন করেছিলাম। গড়ে প্রতি বছর কুড়িগ্রাম জেলায় 2500 পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং তারা সহায় সম্বল হারিয়ে একদম নিঃস্ব হয়ে যায়, উদ্বাস্তুতে পরিণত হয়। বাস্তবতা খুবই ভিন্ন। নামমাত্র
নদী রক্ষার জন্য জিও ব্যাগ কিংবা ব্লকের কাজ করা হলো, সেটা কিন্তু স্থায়ী না। সবচেয়ে বড় প্রধান সমস্যা হচ্ছে যে কুড়িগ্রামে যে দুধকুমার, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা সহ অন্যান্য যে নদীগুলো রয়েছে সেসব তীরবর্তী এলাকায় যদি নদীর শাসন ব্যবস্থাটা না করা হয় তাহলে এসব কাজ খুব একটা লাভে স্থানীয় মানুষের, নদীর তীরবর্তী অঞ্চলের মানুষের কাজে আসে না। আর প্রতি বছরেই সরকারের হাজার হাজার কোটি টাকা নদীতে বিলীন হয়ে যায়। আসলে এটা বাস্তবতার আলোকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে নদী ভাঙ্গন রোধে স্থায়ীভাবে নদী শাসন এবং ব্লক নির্মাণ করা দিয়ে বাঁধ নির্মাণ সহ অন্যান্য যে উপাদানগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে নদীর রক্ষাটা যদি করা যায় তাহলে এই যে প্রতি বছর যে 2500 পরিবার যে গৃহহীন হয়, হাজার হাজার মানুষ যে তারা পরিবার বিচ্ছিন্ন, স্বজন বিচ্ছিন্ন হয়ে পড়ে, জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, উদ্বাস্তুতে পরিণত হয়, সেটার পরিমাণ কমে আসবে। আর দেখা যায় প্রতি বছর কৃষি জমি, হাজার হাজার কৃষি জমি নিমজ্জিত হয়ে যাচ্ছে বা ভেঙে বিলীন হয়ে যাচ্ছে, যার কারণে এই অঞ্চলের মানুষের দুর্ভোগ কিংবা তাদের উন্নতিটা সাধিত হচ্ছে না, দুর্ভোগও কমছে না, সেটাই বুঝছিলাম আপনার কথায়। ধন্যবাদ নাজমুল। পদ্মার ভাঙন রোধে শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন তীররক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। বর্ষা শুরুর আগে কাজ সম্পন্ন না হওয়ায় নতুন করে ভাঙনের শঙ্কায় দিন কাটছে নদীপাড়ের হাজারো মানুষের। স্থানীয়দের অভিযোগ, গত বছরের ভাঙন মেরামতে চলমান কাজের গতি খুবই ধীর। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে প্রকল্পের একটি অংশের অনুমোদন পেতে দেরি হওয়ায় কাজ পিছিয়েছে। গত বছরের ভয়াবহ নদী ভাঙনের স্মৃতি এখনও তাড়া করে শরীয়তপুরের জাজিরার পদ্মাপাড়ের মানুষকে। সেই ভাঙনে অনেকেই হারিয়েছেন বসতভিটা, আবাদি জমি। ক্ষত কাটিয়ে উঠতে না উঠতেই আবারও সেই একই ঝুঁকি। তীর রক্ষাবাদ নির্মাণের কাজ চললেও স্থানীয়দের অভিযোগ অধিকাংশ ঝুঁকিপূর্ণ স্থানে কাঙ্ক্ষিত অগ্রগতি নেই। আবার কিছু অংশে এখনও পূর্ণাঙ্গ কাজ শুরুই হয়নি। ফলে নদীর পানি বৃদ্ধি ও স্রোতের তীব্রতা বাড়লে নতুন করে ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা। যে বৃষ্টি হয়, বৃষ্টিতে ঢালাই আর নাইমা জায়গা আর গোতলে আর নেই জায়গা, এই বর্ষার মধ্যে তো বান্ধা তুলিতে না। বর্ষা আইসা বললো এ তো কোনো বেরিবারদের কোনো শুনি না আর দেখিও না, আর আমরা গুলি তো বুঝি না, এরা যা কয় তাই আমাকে বিশ্বাস করতে হয়। দ্রুতভাবে যদি কাজটা শেষ করতো, ভালো করে টিকসই বাদ দিত, তাহলে আমাদের জন্য আর কি ভালো হইতো। তবে কাজের ধীরগতির পেছনে প্রশাসনিক জটিলতার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। সংস্থাটির দাবি, ক্ষতিগ্রস্ত অংশের নকশা পরিবর্তনের পর প্রকল্পের প্রায় 2 কিলোমিটার অংশ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে বিলম্ব হওয়ায় কাজ নির্ধারিত সময়ে এগোতে পারেনি। গতবার ভাঙনের কারণে আমাদের ডিজাইনটা রিভাইজ করা লাগছে এবং প্রকল্প রিভাইজ করা লাগছে। প্রকল্প রিভাইজের পরে ভেরিয়েশনটা অ্যাপ্রুভ হইতে একটু সময় লাগছে। চেষ্টা করতেছি, এখন কাজ শুরু হয়েছে এবং এবার যদি আমাদের আবহাওয়া ফেভারে থাকে এবং কাজগুলি ঠিকমতো করতে পারি, আমার মনে হয় যে এবার এটা ভাঙনের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। পদ্মার ভাঙন থেকে জাজিরা এলাকার জনপদ রক্ষায় বাস্তবায়ন করা হচ্ছে 10.67 কিলোমিটার দীর্ঘ তীর রক্ষা বাঁধ প্রকল্প, যার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় 1202 কোটি টাকা। এর মধ্যে 2 কিলোমিটার অংশের জন্য বরাদ্দ হয়েছে প্রায় 260 কোটি টাকা। প্রকল্পটির ওই অংশের কাজ শেষ হওয়ার কথা আগামী বছরের জুন মাসে। তবে চলতি বর্ষায় নদীর আগ্রাসন কতটা নিয়ন্ত্রণে রাখা যাবে সেটি এখন পদ্মাপাড়ের মানুষের প্রশ্ন। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। ফরিদপুরের ভাঙায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এলাকা থমথমে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে গ্রামবাসী। প্রায় 1.5 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল এতে। এদিকে সংঘর্ষের ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় 5 গ্রামের মানুষ। গুলিবিদ্ধ হয়ে নিহত হন একজন। দুপক্ষের আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেছে পরিবারের বড় ছেলের। থামছেই না স্বজনদের আহাজারি। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙা বাস স্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে জড়ায় 5 গ্রামের হাজারো মানুষ। 4 ঘন্টা ধরে চলে মারামারি। এ সময় গুলিবিদ্ধ হন সুমন শেখ সহ 2 জন। ঢাকা মেডিকেলে নেওয়া হলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাতিজা সুমন, ওর 2টা গুলি লাগছে। ঢাকা পাঠাই যে
দেখি এই কিছু করা যায় কিনা, কিন্তু নিতে নিতে একবারে পুরোপুরি শেষ। আমার ছেলে কোনো অন্যায় কাজে নাই, ওর নামে কোনো রেকর্ড নাই, খারাপ কোনো কিচ্ছু নাই। গুলি করে দিছে, কয় গুলি করিস না, তাও গুলি হয়ে দিছে। হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার সকালে হাসপাতাল মোড় এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘণ্টা দেড়েক পর মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। সংঘর্ষের পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সুপার মহোদয়ের নির্দেশ কর্মে আমাদের ফরিদপুর থেকে আমাদের স্পেশাল ফোর্স আসছে 50 জন। তাদের সহায়তায় আমাদের রাত্রে অভিযান পরিচালনা করে আমরা 17 জন আসামিকে সন্দেহভাবে প্রাথমিকভাবে গ্রেপ্তার করি। তাদের সংক্রান্ত আমাদের যাচাই বাছাই অব্যাহত আছে। পুলিশ জানায় কয়েক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাপুরিয়া সদরদি গ্রামের এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন। এরপর বিষয়টি মীমাংসাও হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবককে মারধর করে এবাদুল ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। জাহিদ হাসান, যমুনা নিউজ। মেহেরপুরের গাংনীতে শিক্ষকের বাড়ি থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কসবা গ্রামে আক্কাস আলীর বাড়ির সামনে থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। এ সময় পাশে থেকে একটি হুমকিমূলক চিরকুটও মেলে। স্থানীয়রা জানায় জমি জমা নিয়ে প্রতিবেশীদের সাথে কয়েকদিন ধরে আক্কাস আলীর বিবাদ চলছিল। সম্প্রতি ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। এরপর সকালে বাড়ির সামনে বোমা সদৃশ বস্তু চিরকুট দেখতে পান আক্কাস আলী। চিরকুটে রাস্তার পাশ দিয়ে পানি চলাচল বাধাগ্রস্ত না করার পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। এদিকে চুয়াডাঙ্গার কবরস্থানের সামনে থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সকালে পৌর এলাকার মাঝপট্টি কবরস্থানের সামনে বস্তুটি পড়ে দেখেন স্থানীয়রা। আতঙ্ক ছড়িয়ে পড়লে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাল স্কচ টেপ মোড়ানো বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী এবং বস্তুটি আদতেই কোনো বিস্ফোরক কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নরসিংদীতে এক কিশোরী ও এক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত আওলাদ হোসেন পলাতক। গতরাতে মাধবদী থানায় লিখিত অভিযোগ করে পরিবার। স্বজন এলাকাবাসী জানায়, গত সোমবার আওলাদ একই গ্রামের এক কিশোরীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে আরেক বাক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে ওই অভিযুক্ত। ঘটনা জানাজানি হলে পুলিশের দ্বারস্থ হয় ভুক্তভোগী পরিবার। মাধবদী থানার ওসি জানিয়েছেন, ভুক্তভোগী দুইজনের ডাক্তারি পরীক্ষা সহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে আর অভিযুক্ত আওলাদকে ধরতে অভিযান চলছে। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। আর নতুন একটি থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকারের প্রস্তাব অনুযায়ী 3টি নতুন উপজেলা হচ্ছে চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাংরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা। আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। ব্যবসা গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন ভোগান্তি আরও বাড়িয়েছে ঘন ঘন লোডশেডিং। দেশের বিভিন্ন জেলায় দিনের বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকছে না, যার প্রভাব মানুষের জীবনযাত্রায় পড়ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে কয়েক স্থানে সড়কে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আর সেই সাথে বিদ্যুৎ অফিসে ভাঙচুর ও হামলার হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে। বিদ্যুৎ নেই, তাই মোমের আলোয় পড়াশোনা করছে 2 শিক্ষার্থী। দেশের বিভিন্ন জেলায় ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিভাগীয় ও জেলা শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও বেগতিক। ভ্যাপসা গরমের মাঝে দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব পড়েছে মানুষের জীবনযাত্রায়। সারাদিনে অনলি 8 থেকে 10 ঘন্টা কারেন্ট থাকে। লোডশেডিংয়ের পরিমাণটা অনেক বেশি, যেই কারণে আমাদের ব্যবসা বাণিজ্য অনেকটাই আগের থেকে খারাপ অবস্থায় আছে। ফজরের নামাজ পড়তে গেলে বিদ্যুৎ নাই, আসর পড়তে গেলে বিদ্যুৎ নাই, মাগরিব পড়তে গেলে বিদ্যুৎ নাই, রাতের বেলা সালফাল এবং বৃদ্ধ মানুষের খুব সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালো মতো পড়াশোনা করতে পারতেছি না। গরমের ভেতর আমাদের পড়তে অনেক সমস্যা হচ্ছে।
দিনের পর দিন ভোগান্তি সইতে না পেরে অতিষ্ঠ মানুষ সড়কে নেমেও করছেন প্রতিবাদ। সম্প্রতি জামালপুরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। টাঙ্গাইলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মহাসড়কে চলে স্থানীয়দের বিক্ষোভ। কারেন্ট থাকে না গো, খুব সারা রাত কারেন্টই থাকে না। এই দিন মানে পরে যে লাইনে ধরে 1 ঘন্টা থাকে আর 4 ঘন্টায় থাকে না। রাতের বেলা তো কারেন্ট থাকে না, থাকেই না। দিনে যে একটু শান্তিমতো থাকবো, এই রোদের তাপে থাকা যায় না, বাড়িতেও থাকা যায় না, এবং কারেন্টও ডিস্টার্ব করে। সকল কিছুই কারেন্টের উপরে নির্ভর করে। কারেন্ট না থাকলে দেখা গেছে যে ছেলে মেয়েদের পড়ালেখার অসুবিধা, পাশাপাশি বিভিন্ন কাজ কাম করতে অসুবিধা হয়। 2 ঘন্টা পরে কারেন্ট আসে, 1 ঘন্টা কারেন্ট থাকলে। রাত্রেবেলায় যদি কারেন্ট যায় সেক্ষেত্রে তো আসতেই চায় না। কতবার যে কারেন্ট যায় আর আসে সেই হিসাব করতে করতে আমাদের এখন ক্যালকুলেটর লাগে। শেরপুরে বিশ্বকাপ খেলা চলাকালীন লোডশেডিং হলে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে চিঠি দিয়েছে বিদ্যুৎ কর্মকর্তারা। এদিকে নেত্রকোনার কেন্দুয়ায় আর্জেন্টিনার ম্যাচের সময় লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ অফিসে হামলার ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ আমাদের জন্য অভিশাপ হয়ে গেছে, কারেন্ট তো আসেই না, বিলের উপরে বিল। লোডশেডিং ব্যাপক হারে আমাদের এখানে পরিলক্ষিত হচ্ছে, যে কারণে আমরা নিজেরাও ভালো করে ক্লাস নিতে পারছি না, সেই সাথে ছাত্রছাত্রীদের অ্যাটেনশন ধরে রাখাটাও আমাদের জন্য খুব কষ্টকর হচ্ছে। আমাদের খুব গরম লাগে, আমরা ক্লাস করতে পারি না। আসে যা কোনো সুর নাই, থাকে না। হ্যাঁ, আগে যে কারেন্ট থাকে যে বেতন দিছি, বিল দিছি, এনকা তার সাথে কারেন্ট কম থাকে, বিল বেশি আয়। একদিকে যখন ক্ষোভে ফুঁসছে মানুষ, তখন বিদ্যুৎ কর্মকর্তারা জানালেন চাহিদার তুলনায় সরবরাহ মিলছে কম, তাই শিডিউল করে জেলা, উপজেলা ও শহরে লোডশেডিং দেওয়া হচ্ছে। আমরা এই বিষয়টি আসলে ঊর্ধ্বতন কর্মকর্তা মহোদয়কে আসলে অবহিত করছি। পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকারের আসলে সদের দৃষ্টি আছে এ ব্যাপারে, যে খুব তাড়াতাড়ি হয়তো বিদ্যুতের অবস্থা ভালো হতে পারে। তখন বিদ্যুতের বরাদ্দ যদি আমরা বেশি পাই, তাহলে আমরা আপনাদেরকে আসলে আরো ভালো বিদ্যুৎ দিতে বা সেবা দিতে আমরা চেষ্টা করব। দ্রুত স্বাভাবিক ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি সাধারণ মানুষের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবছর 12,70,583 জন পরীক্ষার্থী, কেন্দ্রের সংখ্যা 2,697। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। এই বোর্ডে 310টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দেবে 3,393 জন। প্রথম দিন দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল 10টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের 30 মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষায় সুষ্ঠু, স্বচ্ছ, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র পরিচালনা, প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থী প্রবেশ, কক্ষ ব্যবস্থাপনা সহ সব বিষয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। কাল থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়ালে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে এইচএসসি পরীক্ষা উপলক্ষে ব্রিফিং ছিল। মন্ত্রী বলেন, যেভাবে নিরাপত্তা গ্রহণ করা হচ্ছে তাতে এবার প্রশ্নপত্র ফাঁস হবে না। আর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, শিক্ষার্থীরা যেন ভীতি ও চাপ ছাড়াই পরীক্ষা দিতে পারে। পুলিশ ও প্রশাসনকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে, নকল রোধেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে শিক্ষা সচিব আব্দুল খালেক বলেন, সকল কেন্দ্র সিসিটিভির আওতায় থাকবে আর কেন্দ্রে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে, যাতে পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং সকলের সহযোগিতা ছিল। আমরা সিনক্রোনাইজ করছি যে রেজাল্ট আউট হওয়ার পরপরই যেন ভর্তি। থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। পেয়েছি 4 মাসের মাঝে আমরা চেষ্টা করছি যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের অ্যাড্রেস করার। এসএসসি কাল 2রা জুলাই আমাদের এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে সমমানের, অর্থাৎ আলেম এবং টেকনিক্যাল এডুকেশনের সমমানের পরীক্ষা হতে যাচ্ছে। সেখানে 12,70,583 জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর খিলগাঁয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রকাশনা
প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বলেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবস্থাপনার উপর জোর দেন তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এখনকার যুগে অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রান্তিক কণ্ঠস্বর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর অংশীদার হবে। 2025-26 অর্থ বছরে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ করছে কৃষি বিভাগ। সাতক্ষীরা সদর উপজেলায় 1200 কৃষককে এই প্রণোদনা সুবিধা দেওয়া হয়েছে। সরকারি পত্রে বাঁশের খুঁটির মূল্য প্রতি পিস 50 টাকা। কৃষকদের অভিযোগ, সরবরাহ করা হচ্ছে 10 থেকে 20 টাকা মূল্যের বাঁশের খুঁটি আর গোবরের জৈব সার বিতরণেও হরিলুট। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরা সদর উপজেলায় বিতরণ করা হয়েছে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি। গত সোমবারের এই কর্মসূচিকে চমৎকার উদ্যোগ বলছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা। প্রত্যেক কৃষকের গাছ লাগাবে এবং এইগুলো আমরা তদারকি করব প্রতিদিন, প্রতি সপ্তাহে, যাতে আমাদের গাছগুলো জীবিত থাকে। সব ইউনিয়নের তাইছে, সবাই পাইছে, উদ্যোগটা অনেক ভালো। সরকারি পরিপত্রে প্রতি পিস গাছের চারা 160 টাকা, বাঁশের খুঁটি 50 টাকা এবং জৈব সার প্রতি কেজি 4 টাকা দর ধরা হয়েছে। পরিবহন ও আনুষঙ্গিক অপ্রত্যাশিত ব্যয়ও ধরা হয়েছে আলাদাভাবে, যেখানে প্রতি কৃষক 5টি গাছের চারা, 150 কেজি জৈব সার ও 5টি বাঁশের খুঁটি পাবেন। তবে অভিযোগ, বাস্তবে দেয়া হয়েছে 40 কেজি জৈব সার। 5টা চারা পেয়েছি, 5টি বাঁশ আর সার একটা। এদিকে কৃষকদের স্বাক্ষর নেওয়া হয়েছে 150 কেজির সার প্রাপ্তির স্বীকারপত্রে। যমুনার ক্যামেরায় ধরা পড়লে উত্তর নেই এই উপসহকারী কৃষি কর্মকর্তার। এছাড়া কৃষকদের দাবি, সরবরাহ করা প্রতি পিস বাঁশের মূল্য 10 থেকে 20 টাকা। জৈব সার কতটুকু দেওয়া হচ্ছে? বাস্তবে এইখানে আছে আপনার 150 কেজি। এটা একটু সমস্যা আছে, একটু এই করে বলি না, এটা সারের কাছে শুনে একটু বেশি ভালো হয়। ন্যায্য মূল্যের দামের কথা বলতে 20 টাকার উপরে যাবে না বাস। 10 টাকা পিস হতে পারে, 10 থেকে 15 টাকা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, কৃষকদের অভিযোগ ভিত্তিহীন। গোবর সার 150 কেজির পরিবর্তে দেয়া হয়েছে 600 টাকা মূল্যের 40 কেজির কোম্পানির সার। আর খামার বাড়ির কর্মকর্তা বলছেন, বস্তার মূল্য 480 টাকা। পচা গোবর আমাদের এখানে আমরা পাইনি, কাঁচা গোবর ছিল। এই জন্য আমরা ওই সমমূল্যের ট্রাইকোকম্পোস্ট জৈব সার 600 টাকা বস্তা, ওইটা আমরা দিচ্ছি এবং এটা গুণগত মান আরও বেশি ভালো। আমার জানা মতে ওটা 480 টাকা করে সিআই কোম্পানি দাম নিয়ে থাকে, এটা আমার জানা আছে। কিন্তু উনি যিনি আমাদের উপজেলা কৃষি অফিসের মহোদয় যে কত দামে নিয়েছে সেটা আমি ভালো করে বলতে পারবো না। সরকারি পত্রে এই বাঁশের অংশটির মূল্য 50 টাকা। কৃষকদের দাবি, এটির দাম হতে পারে 10 থেকে 20 টাকা। কৃষকের দাবির বিষয়টি আমরা যাচাই করতে চাই, নিতে চাই একটি নমুনা নিয়ে বাঁশ ব্যবসায়ী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হাজির যমুনা টেলিভিশন। কর্মকর্তা বলছেন, মান খারাপ, মূল্য 10 টাকার বেশি নয়। মনে হচ্ছে এটা নিম্নমানের বাঁশ, এটা তো মানে যেভাবে আমাদের দেওয়ার কথা সেভাবে হয়নি। এটার দাম তো 10 টাকা বেশি হবে না, 10 থেকে 8 টাকা 10 টাকা হবে এরকম আমার কাছে মনে হয়েছে। 40 থেকে 50 টাকা হাইস কিনা পড়ে আস্ত বাঁশ। আর এই বাঁশটা আপনি যে বাঁশটা পিসটা দিয়েছেন, এর দাম ওই অনুযায়ী হিসাব করলে 15 টাকা পিস পড়ে। এবার জেলা প্রশাসক কার্যালয়ে যমুনা টেলিভিশন হিসেব কষে দেখা যায়, বাঁশের খুঁটি ও জৈব সার বিতরণে সদর উপজেলা কৃষি কর্মকর্তা লুটেছেন 3,24,000 টাকা। কৃষি বিভাগের এই অনিয়মের বিষয়ে ক্যামেরায় কথা বলতে চান না সাতক্ষীরা জেলা প্রশাসক। তবে আমাদের জানিয়েছেন, তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা। জেলায় এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে 48,600 কৃষককে।
প্রকল্প ব্যয় ধরা হয়েছে 1,71,13,500 টাকা। অভিযোগ, হরিলুট করছে কৃষি বিভাগ। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। জামালপুরে এক বিচারক দম্পতির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতে শহরের আমলাপাড়া এলাকায় আহমাদুল কবির শাকিল ও নুসরাত জেরিন জেনির বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, আমলাপাড়ার একটি ভবনের 3য় তলায় ভাড়া থাকেন ওই দম্পতি। গতকাল বিকেলে স্ত্রী জেনিকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে যায় শাকিল। বাসায় না থাকার সুযোগে রাতে জানালার গ্রিল কেটে নগদ 1 লাখ টাকা, 7 ভরি স্বর্ণসহ বাড়ির মূল্যবান মালামাল চুরি হয়। সব মিলিয়ে প্রায় 20 লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ফেনীতে ডিমের ন্যায্য মূল্য নির্ধারণ সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন পোল্ট্রি খামারিরা। সকালে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয় এবং দেশের পোল্ট্রি খাতের সংকট নিরসন, ডিমের উৎপাদন খরচের সামঞ্জস্য, সিন্ডিকেট দমনের দাবিতে এই মানববন্ধন হয়। বক্তারা বলেন, প্রান্তিক খামারিরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করছেন, তবে ডিমের সঠিক বাজার মূল্য না পাওয়ায় অনেক খামার এখন বন্ধ হওয়ার পথে। পিঠ দেয়ালে ঠেকে গেছে এমন মন্তব্য করে খামারিরা সরকার ও ভোক্তা অধিদপ্তরের সাহায্য কামনা করেন। সভায় জেলার বিভিন্ন স্থানের খামারিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রান্তিক খামারিরা অসহায়, ঋণগ্রস্ত হয়ে জর্জরিত হয়ে দেয়ালে ভিড় ঠেকে গেছে। এই মর্মে আজকে আমরা রাস্তায় দাঁড়াইতে বাধ্য হয়েছি। আমরা চাই ডিমের ন্যায্য মূল্য। বাংলাদেশের সিন্ডিকেট মহা বড় সিন্ডিকেট হয়েছে, এই সিন্ডিকেট ভাঙে আমাদের প্রান্তিক খামারিদেরকে বাঁচাতে হবে। পিরোজপুর শহর পৌর এলাকার বেশিরভাগ খাল দখল দূষণে এখন মৃতপ্রায়। নজিরবিহীন দখলে অস্তিত্ব হারিয়েছে কয়েকটি। স্থানীয়রা বলছে, বছরের পর বছর ধরে বেদখল হতে থাকলেও প্রশাসনের সেদিকে কোনো নজর নেই। কর্তৃপক্ষের হিসেবে পৌর এলাকায় খালের সংখ্যা 42টি, যা এখন শুধুমাত্র কাগজ কলমেই। পাশাপাশি পৌরসভার মধ্যে নির্মিত প্রায় 60 কিলোমিটার ড্রেন ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পিরোজপুর পৌরসভার 2 ও 4 নং ওয়ার্ডের শিকারপুর এবং ঝাটকাঠি ভারানী খালের চিত্র এটি। এক সময়ের খাল এখন পরিণত হয়েছে নালায়, অথচ স্থানীয়রা বলছে কয়েক বছর আগেও এই খাল দিয়ে বড় বড় নৌকা চলাচল করত। 1885 সালে ইউনিয়ন থেকে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুর। প্রায় 30 বর্গ কিলোমিটারের এই পৌরসভার 42টি খালের মধ্যে মূল শহরের বেশিরভাগ খালি বিভিন্ন সময়ে দখল করে গড়ে তোলা হয়েছে স্থাপনা। এতে একদিকে যেমন বাধাগ্রস্ত হচ্ছে পানি চলাচলের স্বাভাবিক গতি, অন্যদিকে পানি না পেয়ে ভরাট হয়ে যাচ্ছে অন্য অনেক খাল। ফলস্বরূপ বর্ষা এলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অধিকাংশ খালি দেখা যায় যে জমি দখলদাররা এটা দখল করে নিয়ে গেছে। আমাদের পিছনে একটা খাল আছে, খালটা একদম বাজেয়াপ্ত হয়ে গেছে। আশেপাশে বেশিরভাগই খাল ভরাট করার কারণে এখান থেকে পানি চলাচল করে না, যার কারণে সবাই ময়লা আবর্জনা সবগুলো ফেলে খালগুলো একদম নোংরা করে ফেলেছে। 1977 ও 1981 সালে 2 বার পিরোজপুরের খাল খননে অংশ নিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পিরোজপুরে আসেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর খাল নিয়ে বিশেষ উদ্যোগে আশার আলো দেখেছিল জনগণ। তবে স্থানীয় প্রশাসনের এ বিষয়ে কোনো পদক্ষেপ নজরে না আসায় অনেকটাই ক্ষুব্ধ স্থানীয়রা। পৌরসভার পানি আমরা ঠিকভাবে পাই না, তো খালের পানিটা যদি আমরা ঠিকভাবে পেতাম তাহলে দেখা গেছে এলাকার পানির সংকটটা অনেক বেশি দূর হতো। সরকার বা পৌরসভা দিয়ে আমাদের ময়লা নেওয়ার মতো কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখি না। ময়লার মতোই হচ্ছে মশার যন্ত্রণায় আমরা দিনের বেলাও কেউ বেরোতে পারি না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাল সংস্কার ও পুনরুদ্ধারের প্রস্তাবনা নির্দিষ্ট মন্ত্রণালয়ে এরই মধ্যে পাঠানো হয়েছে। দ্রুত প্রস্তাব অনুমোদনের প্রত্যাশা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর। 8 কিলোমিটার খাল সংস্কার বা পুনরুদ্ধার করার জন্য প্রথম যে ধাপ সেইটা আমরা প্রেরণ করেছি। আশা রাখি ওগুলো যদি অনুমোদন হয়ে আসে তাহলে আমরা এটা খালগুলো সচল করতে পারবো। তখন অটোমেটিক সচল হলেই এই যে অবৈধ দখল সেটা অটোমেটিক থাকবে না। 30 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় লক্ষাধিক জনগণের বসবাস। পৌরসভার 42টি খালের বেশিরভাগ এরই মধ্যে ভরাট ও দখল হয়ে গেছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ।